বিছানার একপাশে বসে রোদেলা আনমনে দাঁত দিয়ে নখ কাটছে। কোথায় থাকবে আজ, এটাই তার বড় ভাবনা। আর বিছানায় যদিও বা থাকে, সে কোন পাশে থাকবে? খিদা বেশি লাগলে আমার পায়ের নখগুলো খেতে পারেন, আপনার হাতের চেয়ে বড় আছে। আমি কেন পায়ের নখ খেতে যাব? থমথমে ভয়েসে বলল রোদেলা। হাসনাত মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলল, না, হাতের গুলোর থেকে পায়ের গুলো বেশি পুরু আর শক্ত তো। আপনি চাইলে আমি হলুদ লবণ দিয়ে ভেজে এনে দিতে পারি আপনাকে। ইয়াকছি, সব সময় এত বাজে কথা মুখ থেকে কিভাবে আসে? বমি পায় না আপনার? দেখো কাণ্ড, আপনি খেতে পারবেন আর আমি বলতে পারবো না? পরম অবাক হওয়ার ভান করে বলল হাসনাত। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। ইস, এই এক বদ অভ্যেসের জন্য পুরো জীবন কথা শুনতে হলো তার। সে আমতা আমতা করে বলল, আমি কোন পাশে শুভ? আমার বুকের ওপর। কি? তো জিজ্ঞেস করছেন কেন? ডান পাশে শুয়ে পড়ুন। রোদেলা চোখ ছোট ছোট করে হাসনাতের দিকে তাকালো। এই ছেলেটা কি সোজাভাবে উত্তর দিতে জানে না? বলল সে। ছোট কাঁথাটা গায়ে জড়িয়ে একপাশে শুয়ে পড়ল সে। নেত্রা রানী যেন আজ ছুটি নিয়েছে। দুজনের কারোরই চোখে ঘুম আসছে না আজ। বারবার সকালের দৃশ্য মনের মাঝে উকি দিচ্ছে তাদের। হাসনাত রোদেলার দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। তার খুব ইচ্ছে হলো সে রোদেলাকে বলবে যাতে এপাশ ফিরে শোয় সে, কিন্তু কেন যেন হাসনাতের ভয় হলো যদি কিছু ভাবে। অদ্ভুত এক দ্বন্দ্বে নিজের সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়ল সে। হাসনাতের পরম নিঃশ্বাস রোদেলার পিঠে সুড়সুড়ি দিচ্ছে বারবার। দুচোখ শক্ত করে চেপে ধরেও ঘুম আসছে না তার। অদ্ভুত রকমের অনুভূতিতে আবিষ্ট হচ্ছে সে। এ কেমন জ্বালা! সে যতটা সম্ভব ততটাই আস্তে আস্তে ডান পাশে কাত হলো। পাশ ফিরতেই তাকে গ্রাস করে নিল অদ্ভুত তৃপ্ততায়। অস্থিরতার কালো মেঘটি যেন মুহূর্তেই সরে গেল মন থেকে। এত সুন্দর করে কি কেউ ঘুমায়, নাকি শুধু আমার প্রিয়ই ঘুমায়? আনমনে ভাবল সে। চুলগুলো লেপটে মুখের উপর ছড়িয়ে আছে হাসনাতের, আর এতে সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে তার। মিষ্টি মাতাল করা স্মেলটাও ভেসে আসছে রোদেলার নাকের কাছে। পাগল করা সেই স্মেল যেন লোমকূপ শিহরিত হয় বারবার। রোদেলার বড্ড ইচ্ছে হলো সে হাসনাদের বুকের মধ্যখানে শোয়। পর মুহূর্তে দ্বিধা হলো, যদি সকালে রাগ করে। অন্য পাশ ফিরে গেল সে দ্রুত। ঘুম পাড়ানি গান শুনল কিছুক্ষণ নিজেকে সে। না, ঘুমরানি হয়তো এইটাই চাই, আমি আমার হিটলারের বুকেই ঘুমাই। আনমনে ভাবল রোদেলা। সে হাসনাতের নাম মুহূর্তেই হিটলার রেখে দিল। যেই ছেলে সামনে সুন্দর বউ থেকে তার কদর না দিয়ে ভুলভাল বকে, সে হিটলার ছাড়া আর কিছুই নয়। মুখ বাঁকিয়ে ভাবল সে। আমার স্বামী, আমি বুকে নেব, আমি আদর করব, মানা করার কি? বিড়বিড়িয়ে নিজেকে শুনিয়ে দিল রোদেলা। সে আবার পাশ ফিরে আলতো করে হাসনাতের হাতটা সরিয়ে তার বুকের মাঝে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। হঠাৎ হাসনাত নড়ে চড়ে উঠল। ভয়ে ধুরপুড়িয়ে উঠল রোদেলার বুকটা। যদি হাসনাত কিছু বলে তাকে, কিন্তু হাসনাত তাকে অবাক করে দিয়ে খুব জোরে করে জড়িয়ে ধরল। রোদেলার যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এত জোরে কি ধরে? মনে মনে ভাবল সে। শালা, আমি তোর বাপের দিনের কোলবালিশ না, আমি একটা মেয়ে মানুষ, তা বাবা নরম শরীরের। বিড়বিড়িয়ে কুকড়ে বলে উঠল রোদেলা। সে হাঁসফাঁস করে আস্তে আস্তে বলল, আমি ব্যথা পাচ্ছি, হাত একটু ঢিল করো না। তাকে চরম অবাক করে দিয়ে হাসনাত আলতো করে তাকে জড়িয়ে ধরল। রোদেলা চোখ বড় বড় করে তাকালো হাসনাতের মুখের দিকে। ছেলেটা কি জেগে? তার মাথা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। সে ঝড়ের গতিতে ভাবতে লাগলো কিভাবে সত্যটা বোঝাবে সে। হঠাৎ অদ্ভুত অদ্ভুত বুদ্ধি খেলে গেল তার মাথায়। সে জোরে জোরে বলে উঠল, আহা, সে তো আমার কাছে। তুমি কি চেনো আমার হিটলারকে? হাসনাত পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার যেন কোনো ভাবাবেগ হলো না। রোদেলা আপাতত নিশ্চিন্ত। ছেলেটা ঘুমিয়েই আছে, অন্যথায় অবশ্যই রিয়্যাক্ট করত। যেমন ঝগড়াটে ছেলে, যেন ক্যাকটাস। রোদেলা হাসনাতের বুকে মুখ গুজল। লম্বা শ্বাস নিয়ে হাসনাতের স্মেলটা নিজের ফুসফুসে নিয়ে নিল সে। এতে মাথা ঝিমঝিমে প্রবল নেশা হলো তার। এ যেন প্রিয় মানুষের প্রতি সৃষ্টি প্রবল নেশা। আজকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুমিয়েছে হাসনাত, তার লোমশ বুকের অনেকখানি দৃশ্যমান। এতে ফর্সার ওপর কালো লোমগুলোর দিকে তাকাতে যেন মুখের মাঝে ধক করে কাঁপিয়ে তুলল রোদেলার আজ মনে হলো ছেলেটাকে একদিন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে সে।
তারপর পুরো বুক জুড়ে আদর করবে। খুঁটিয়ে খুঁটিয়ে হাসনাতকে ছুঁয়ে দেখতে লাগলো রোদেলা। তৃষ্ণার্ত মন যেন আকুলতা বাড়িয়ে দিল। হঠাৎ সে খুব গভীরভাবে চুমু কেটে দিল হাসনাতের বুকে। না, বড্ড বেশি অস্থির লাগছে তার আজ। সে হাসনাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অন্য পাশে ফিরে নিজেকে শান্ত করলো। তারপর নানা কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। খুব গভীর রাতে ঘুম ভাঙল হাসনাতের। খুব আজব স্বপ্ন দেখেছে সে আজ। সে দেখেছে মেয়েটা নিজে থেকেই তাকে আদর করছে। কল্পনাটি এতটা বাস্তববাদী ছিল, হাসনাতের প্রতিটি লোমকূপ কেঁপে উঠেছিল এতে। অন্যরকম অনুভূত হচ্ছে তার এখনও। মেয়েটাকে এখন খুব করে দরকার তার। সে আলতো করে রোদেলাকে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। বুকের মাঝের ধুকপুকানি যেন কমছেই না, বরং বাড়ছে। রোদেলার গরম নিঃশ্বাসগুলো যেন পরপর হাসনাতের বুকে উপচে পড়ছে। এতে মাতলতা আরও বেড়ে যাচ্ছে তার। আজ খুব করে ইচ্ছে করছে একটা ভুল সে করেই ফেলে। নিজেকে সংযত করতে দীর্ঘশ্বাস নিল সে। মনের মাঝে কেউ যে প্রবলভাবে বকছে তাকে, আর তা মন ছেড়ে চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। তামিম ঠিকই বলে, তোর ভেতরেই যত সমস্যা। এত কনফিউশনই বিয়ে করলি কোন দুঃখে? হ্যাঁ শালা, তুই পুরুষ জাতির নাম ডুবাবি। হাসনাত পরপর নিজেকে ধমকালো। সে মোটেও কাপুরুষ নয়, না তার পৌরসত্তার অভাব। অনুমতি বা সম্মতি ছাড়া কোনো মেয়ের অতিরিক্ত সান্নিধ্যে যাওয়াটা ঠিক না, যতই নিজের বউ হোক তারপরেও না। এসব ভাবতে ভাবতে রোদেলাকে আলতো করে বালিশে শুইয়ে দিল। হঠাৎ তার মনে হলো আদরটা তো করাই যায়। হাজার হোক তার অধিকার আছে, তাও আবার পবিত্র অধিকার। সে রোদেলাকে আচমকা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। অন্যরকম শান্তি ও পূর্ণতা অনুভব করছে সে এতে। এই প্রশান্তিটা অমূল্য। তার কাছেই নিজেকে খুব বেশি পূর্ণ মনে হচ্ছে এখন। রোদেলার মায়াবী মুখটির দিকে তাকালো সে। মায়ার পরশমণি যেন মেয়েটি, মুহূর্তেই মায়া লাগিয়ে দেয় তাকে। শাড়ি পরিহিতা রোদেলা হে যেন অন্যরকম সৌন্দর্য। হঠাৎ ঘোর লাগানো চোখে রোদেলার দিকে তাকালো হাসনাত। ম্যাজেন্ডা রঙটা যেন তার জন্যই সৃষ্টি। নিজেকে সামলাতে প্রবল ব্যর্থ হলো হাসনাত। হঠাৎ টুপ করে চুমু এঁকে দিল রোদেলার কপালে সে। পরক্ষণে আবার গভীর চুমু এঁকে দিল সে একই জায়গায়। নাকের সাথে নাকটা ঘষিয়ে কিছুক্ষণ আদর করে নিল হাসনাত রোদেলাকে। সত্যি আজ নিজেকে বিবাহিত মনে হচ্ছে হাসনাতের। আনমনে হেসে দিল সে। মেয়েটাকে এভাবে বুকে জড়িয়ে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারবে হাসনাত। রোদেলার গালের দুপাশে হাত দিয়ে হালকা মুখটা উঁচিয়ে ধরল সে। ইস, আজকে তার আর ঘুমই হবে না ঘুম। এসব ভাবতে ভাবতে মায়াবতীর দিকে তাকালো সে। আজকে সাহসগুলো যেন হঠাৎ বহু গুণ বেড়ে গেছে তার। গালে আলতো হাত বোলাতে বোলাতে গালেও ঠোঁট ছুঁয়ে দিল সে। হঠাৎ কি মনে করে ঠোঁটেও আলতো একটা চুমু কেটে দিল হাসনাত। পুরো শরীরে কম্পন সৃষ্টি হতে লাগলো তার এতে। শক্ত করে রোদেলাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সেও। সকালে ঘুম ভাঙতেই নিজের হাত পা অসাড় অনুভব করল রোদেলা। নড়াচড়ায় অক্ষমতা অনুভব হতেই অবাক হয়ে চোখ খুলল সে। চোখের সামনে এটা কিসের দেয়াল? আস্তে আস্তে রাতের কথাগুলো মনে পড়তে লাগলো রোদেলার। ধক করে উঠল বুকের মাঝখানে। ছেলেটা উঠলে কি বলবে তাকে? সে তাড়াতাড়ি সরে যেতে নড়াচড়া করতেই চোখ খুলে তাকালো হাসনাত। রোদেলা ভয়ে পিঠ পিটিয়ে হাসনাতের দিকে তাকালো। হাসনাত অবাক চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আবার নিজের হাতের কথা মনে পড়ল গেল তার। চমকে তাড়াতাড়ি হাত সরিয়ে লাফিয়ে উঠে বসল সে। আসলে আমি... রোদেলা আমতা আমতা করতেই হাসনাত পরপর ঢুক গিলে বলল, রাত শেষ, সকাল হয়েছে প্রয়োজন। এই বলে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল সে। আর রোদেলা তার যাওয়ার পানে তাকিয়ে অবাক হলো। ছেলেটা এমন অদ্ভুত আচরণ কেন করলো? আনমনে ভাবল সে। মুহূর্তেই রাতের কথা ভেবে লজ্জায় লাল হয়ে উঠল সে। পুরো দিনটা জুড়ে আর চোখে একজন আরেকজনকে দেখাটাই যেন আজকের প্রধান কাজ। রোদেলা বারবার উৎসুক হয়ে আছে হাসনাতের সাথে কথা বলতে। আর হাসনাত, সে তো ভয়ে আছে। যদি রোদেলা জিজ্ঞেস করে সে হাসনাতের বুকে কিভাবে এলো, কি বলবে সে? মিথ্যা সে বলতে পারে না। আর সত্যি? হাসনাত পরপর ঠুক খেলল। প্রবল তৃষ্ণা বারবার গলা শুকিয়ে আসছে তার। গলাটা যেন আজ মরুভূমি। দ্বিধা সংকোচ মিশ্রিত এক অদ্ভুত ভালোবাসা বিরাজ করছে দুজনের মাঝে।
যে ভালোবাসায় অনুভূতির প্রাচুর্যের সাথে সাথে যেন দ্বিধার প্রাচুর্যতাও পাল্লা দিয়ে বাড়ছে। হাসনাত রোদেলাকে মোটামুটি এড়িয়ে ঘরের বাইরে হাঁটা দিল। পুরো দিন ঘরের বাইরে থাকবে আজ সে। হঠাৎ তামিমদের হাত চেপে ধরে মুচকি মুচকি লাজুকভাবে হাসতে লাগলো। হাসনাত সন্দেহ ভরা চোখে চোখ ছোট করে তাকালো তার দিকে। এই ছেলে যখনই কোনো সমস্যা উৎপাদন করে ঠিক তখনই অভদ্র হয়ে বসে থাকে সে। হাসনাত দু হাত পকেটে গুজে বামফ্লোটা হালকা উঁচিয়ে বলল, কিরে, মেলোড্রামার দোকান, কি সমস্যা? হঠাৎ এত মাখন ছুঁয়ে পড়ছে কেন তোর থেকে? ভাই মোটেও ড্রামা করছি না, সত্যি তোমাকে আজ খুব ভালো লাগছে, তাই তোমার সাথে গল্প করতে এসেছি। অকপটে রাগ দেখিয়ে বলল তামিম। হাসনাত এখনো সন্দিহান। ছেলেটাকে 2 পয়সাও বিশ্বাস করে না সে। না, ক্যারেক্টার অনেক ভালো তার। সমস্যা হলো ছেলেটার হাতে পায়ে জিন ঘোরাফেরা করে, বড্ড দুষ্ট জিন। যেখানে যাবে অঘটন যেন তার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। হাসনাত মুচকি হেসে হালকা মাথা দুলিয়ে বলল, ও, কিন্তু আমি তো বাইরে যাচ্ছি এখন, কিছু কাজ আছে, তাই তুই রিসেপশনে সবাইকে নিয়ে পৌঁছে যাস, ওকে? এসে কথা হবে। তামিম হঠাৎ মাথা চুলকে বলল, ভাই রিসেপশন বললে তো তাই মনে পড়লো, আসলে আমার ড্রেসটা তো ছিঁড়ে গেছে, কি পরে যাব, আরেকটা লাগবে আমার। হাসনাত হতাশ দৃষ্টিতে তাকালো। তাহলে এই তার গল্প করা নামক কথা বলা ছিল? এই ছেলেটা কি কখনোই বড় হবে না? সে নাক ফুলিয়ে বলল, সব নতুন ড্রেসগুলো তোমার ছিঁড়তে হবে কেন? তুমি কি নবাব সিরাজউদ্দৌলা? ভাই সিরাজউদ্দৌলা কি কাপড় ছিঁড়তো? চিন্তিত ভঙ্গিতে বলল তামিম। আচমকা হাসনাতের মুখের দিকে তাকিয়ে চুপসে গেল। না, আজ আর রক্ষে নেই। সে মুখে কান্নার ভাব ফুটিয়ে বলল, ভাই নোবডি লাভস মি, থাক যা আছে পরে নিব। হাসনাত ভালোই চিনে তামিমকে। অভিনয়ে বিশেষ প্রতিভা তার। সে তামিমের চক্ষু আড়ালে মুচকি হেসে মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল, আমি কি ভাবছি জানিস তামিম? আমি ভাবছি তোকে লোহার ড্রেস বানিয়ে দিব। আমার কোনো সমস্যা নেই ভাই, কিন্তু ওটা তো পরা যাবে না। দাঁত খিলিয়ে হাসতে হাসতে বলল তামিম। হাসনাত সেদিকে তাকিয়ে হতাশভাবে মাথা দুলিয়ে বলল, তার জন্য উপায় আছে, পাতলা লোহার সিট বানাবো, আর তা হবে ফ্লেক্সিবল। তুই মোচ ছাড়াতে পারবি, ভাঙতে না। তামিম বিরস মুখে ভাইয়ের দিকে তাকালো। এই না হলে তার ভাই? সে মুখ ছোট করতেই খিলখিলিয়ে হেসে দিল হাসনাত। তামিমের মাথার চুলগুলো হালকা ঝাঁকিয়ে বলল, আমার থেকে নে গা তোর ড্রেস, আগে যেটা দিয়েছিলাম ওইটা এমনিতেই কিনছিলাম, আমি জানতাম তোর দরকার হবে। এই বলে হেসে বেরিয়ে গেল সে। আর তামিম বেকুব হয়ে তাকিয়ে রইল হাসনাতের যাওয়ার পানে। এই অফিসারটা যেন ঠিক অজগরের মতো, যখন ধরেন পেঁচিয়ে শরীরের সব নাট বল্টু নষ্ট করে দিয়ে যায়। রিসেপশনের জন্য রেডি হওয়া শেষ রোদেলার, কিন্তু মনের দিক দিয়ে প্রচণ্ড ভয় লাগছে তার। বিশেষ করে তার কাজিনদের। তারা নানা রকমের ঠাট্টা করবে, যার বেশিরভাগ হবে খোঁচা দেওয়া। রোদেলা ফেস করবে কিভাবে? তার প্রচণ্ড কান্না পেল। হাসনাটাও তাকে রেখে উধাও। তার জীবনটাই এমন কেন? নিজেকে স্বাভাবিক করে ক্লাবের দিকে রওনা দিতে রুম থেকে বেরিয়ে গেল রোদেলা। ক্লাবে পৌঁছে গাড়ি থেকে নামতে ফুলের বৃষ্টি শুরু হলো তার ওপর। রোদেলা চোখ বড় বড় করে চারপাশে তাকালো। দুপাশে কিছু মেয়ে ফুল ছিটিয়ে দিচ্ছে তার ওপরে। হঠাৎ হাসনাতকে দেখল সে। গেটের সামনে লাল সাদা ভারী স্টোনের কাজ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সে। হাতটা সামনের দিকে বাড়ানো, মুখে মুচকি হাসি। রোদেলার মনটা তাকে দেখতেই প্রফুল্ল হয়ে গেল। নেমে পায়ে সামনের দিকে এগিয়ে গেল সে। হাসনাত গেটের কাছে দাঁড়িয়ে তার দিকে হেঁটে আসা মায়াবী কন্যাটিকে দেখছে। দুধে আলতা গায়ে লাল বেনারসিটা অতিরিক্ত ভালো লাগছে, যেন সাদা তুষারের ওপর এক চিলতে সিঁদুর। ধনুকের মতো বাঁকিয়ে হেঁটে আছে সে। হাসনাতের বুকের ধুকপুকানি যেন খুব বেড়ে যাচ্ছে, জোরে জোরে শব্দ করছে, বিপ বিপ করে। মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে সেইটি। রোদেলা কাছে আসতেই আচমকা তার হাতটা মুঠোয় পুরে নিল হাসনাত। রোদেলা অবাক চোখে তাকালো তার দিকে, কিন্তু এতে হাসনাতের চেহারার কোনো ভাবাবেগ হলো না। সে আস্তে আস্তে রোদেলার খুব কাছে এসে ফিসফিসিয়ে বলল, রিলেটিভসদের সামনে আমি চাই আমরা নর্মাল কাপলের মতো থাকি, নর্মাল হ্যাপি একটা কাপলের মতো। রোদেলা অবাক চোখে হাসনাতের দিকে তাকালো। ছেলেটা সে না বলার আগেই সব কিছু কীভাবে বোঝে? আর তার সেই ফিসফিসিয়ে কথা বলা যেন মনের মাঝে জেগে ওঠা মধুর ঝঙ্কার। রোদেলা মুচকি হেসে হাসনাতের হাত ধরে সামনে পা বাড়ালো।
রোদেলার সব রিলেটিভদের সাথে খুব তাড়াতাড়ি মিশে গেল হাসনাত। যেন কতদিনের চেনা পরিচিত তারা। আজকে এখানে না এলে রোদেলা হয়তো জানতেই পারত না মানুষটা এত বেশি কথা বলে। রোদেলার নিজেকে বড্ড লাকি মনে হচ্ছে আজ। সে আর চোখে বারবার হাসনাতের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। কি রে নতুন বউ, নতুন পেয়ে পুরাতনকে ভুলে গেলি? রোদেলা অবাক হয়ে সামনে তাকাতে আরও অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, তিথি কখন এলি? আমাদের খবর কে নেয়? আপনি তো ইজি কাজে বিজি ভাই। রোদেলা দাঁড়িয়ে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। কতটা মিস করেছে সে তিথিকে। আপাতত তার স্টেজে নেই, আর তাই চাইলেই কিছুক্ষণ গল্প করে কাটাতে পারে তারা। রোদেলার মনে কত কথা জমে আছে, সবটা যেন তিথিকেই বলবে আছে। সে তার কথার পুতলা খুলে বসল। নানা কথায় মগ্ন রোদেলা খেয়ালই করছে না কেউ অনেক দূর থেকে তার প্রতি নজর রাখছে, তাকে দেখে দেখে রাখছে। তার মুখের হাসিতে সেও হাসছে, যেন সে একটা রিমোট কন্ট্রোল মানব। সে যেন চাই না রোদেলা তার চোখের আড়াল হোক। তিথি রোদেলার সব কথা শুনে মিটিমিটি হাসছে, আর এতে যেন রোদেলার গা জ্বলছে। সে নাক ফুলিয়ে বলল, এমন গা জ্বালানো হাসবি না তিথি। প্রবলেমের সলিউশন না দিয়ে ভাটকাচ্ছিস কোন দুঃখে? তুই কি ভেটকি মাছ? আমি কি মাছ জানি না, তবে তুই পটকা মাছ, আমি শিওর। রোদেলা রেগে চোখ বড় করে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, এই পচা মাছের ব্যবসায়ীর বউ, মাছ ব্যবসা করতে আসবি না আমার কাছে। কি বুঝেছিস তা বোঝা আমাকে আগে। আমি এতটুকু বুঝেছি, তোরা দুইটা হলি খাড়তেরা, ইগোস্ট্রিক বেকুবের দুই সর্দার। কি? আর নয়তো কি, ভালো ঠিকই বাসো, কিন্তু না, তারা লুচুগিরি খেলবে। পুরো জীবন খেলেনি তো, তাই বরের সাথেই খেলবে। আবার সামনে এসে বক্সারও হয়ে যাবে। ইহা কোনো কথা? তো আমি ভালোবাসি, কিন্তু উনি তো বাসেন না। মিনমিনিয়ে বলল রোদেলা। তিথি যেন এতেই গা জ্বলে উঠল। গাধার বস্তা, নাক ফুলিয়ে বলল সে, তোরে ভালো না লাগলে তোর আশেপাশে ঘুরে কেন? তুই কি ভাবিস গোলাপের গন্ধ আসে তোর থেকে? আসে মৌমাছি? রোদেলা মুখ ছোট করে বলল, এইটাকে কোনো ভালোবাসা বলে না আর। আসলে এটা... চুপ, একদম চুপ। গাধি রাজকন্যা, সে বলতেও পারবে না, আবার সইতেও পারবে না। কেন রে, এটা কি সিরিয়াল পেয়েছিস? ও ভালো কথা, আমি কালকে কোনো সিরিয়ালই দেখিনি। একটার কাহিনী বল না। তিথি এমনভাবে রোদেলার দিকে তাকালো যেন তার একটা মার্ডার অ্যালাউ থাকলে সে রোদেলাকে মার্ডার করে দিত এখন। রোদেলা ভয়ে চুপসে গেল। এই মেয়েকে খ্যাপানো আর পাগলা ষাঁড়কে লাল ড্রেস পরানো একই কথা। সে আমতা আমতা করে বলল, ওকে তুই খাবার খেয়ে নে, আমি ওই দিকটা দেখি। তিথিকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে অন্যদিকে হাঁটা ধরল সে। রোদেলার কাজিনরা রোদেলাকে একা পাওয়ার প্রত্যাশায় আছে। কখন সে একা বসবে আর কখন তার সাথে তারা দুষ্টুমি করবে। রোদেলাকে তারা বিনা মৌসুমের বৃষ্টি বলে। ইজিলি কেঁদে দেয় সে মেয়েটা, মূলত তাই। রোদেলা, তোকে তো খুব গেও লাগছে। কি ওল্ড মডেলের শাড়ি পরেছিস। তো কি হয়েছে, সরেন আমি যাব। ওকে যা। আচ্ছা শোন, দেখিস আবার বেশি খাস না, শেষে আমাদের দুলাভাইয়েরই প্রবলেম। এমনিতেও যেইভাবে তোদের বিয়ে হলো, যদি আর কারো দিকে মন চলে যায়। রোদেলা অসহায় দৃষ্টিতে তাকালো। তার কাছে এদের কথার কোনো জবাব নেই। কি করবে সে? হঠাৎ তার ভাইদের চেহারায় ভয় দেখল সে। সেই পেছনে ফিরতে হাসনাতকে আবিষ্কার করলো, কিন্তু হাসনাত তো মুচকি হাসছে। তার ভাইদের এমন দেখাচ্ছে কেন? পরম অবাক হয়ে তাকাতেই হাসনাত মুচকি হেসে বলল, আপনার আম্মু আপনাকে অনেকক্ষণ যাবৎ খুঁজছে, আর আমি রিসেপশনে ফুচকার স্টলও দিয়েছি, চাইলে আপনি খেতে পারেন। রোদেলা চোখে খুশি চিকচিক করে উঠল, যেন এক্ষুনি ঠিকরি পড়বে সব। সে তার কাজিনদের উল্টোপাল্টা কথা বেমালুম ভুলে মুচকি হেসে ফুচকার স্টলের দিকে হাঁটা ধরল। রোদেলার কাজিনরা যেন স্ট্যাচু হয়ে আছে। তাদের চোখের ইশারায় দাঁড়াতে বলেছে হাসনাত। এখন তারা কিভাবে যাবে, আর ভাইদের চোখের দিকে তাকাতেও ভয় হচ্ছে তাদের। আপনারা তো আমার শালা হন, তাই না? ধীর স্বরে বলল তারা। হাসনাত ও বলে হালকা মাথা ঝাঁকালো, তারপর চোখ তুলে সেই দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইয়ের দায়িত্ব পূরণে ব্যর্থতাকে ঢাকতে কি অন্যের বউয়ের সাথে দুষ্টুমি হচ্ছিল? পরপর ঢোক গেল তারা। তারপর একজন মুচকে হেসে বলল। হাসনাত হাত উঁচিয়ে তাদের থামালো, হালকা মাথা ঝাঁকিয়ে তাদের কাঁধে হাত রেখে বলল, বউটা যেহেতু আমার, মোটা চিকন যেমনই হোক আমারই,
আর আই থিঙ্ক দুষ্টুমিরও কিছু লেভেল ও লিমিট থাকাটা জরুরি, তাই না? তারা অবাক চোখে তাকালো। হাসনাত পেছন ফিরে হালকা সামনে হেঁটে এসে থামলো। পেছনে ভয়ঙ্করভাবে গুঞ্জন চলছে। সে পেছনে না তাকিয়ে বলল, রোদের রোশনি শিশিরের বিন্দুর ওপর পড়লে তা বেলিন হয়ে যায়, তাহলে রোদের হাসির চোখে চিকচিক মুক্তগুলো কেন থাকবে? তারপর পেছন ফিরে মুচকে হেসে দাঁতে দাঁত চেপে বলল, হাসনাত, আরিয়ান থাকতে তো মোটেও সম্ভব নয় এটি। এই বলে সে আবার রোদেলা যেদিকে গিয়েছে সেদিকে হাঁটা ধরল। আর রোদেলার কাজিনরা ঢোক গেলে তাকিয়ে রইল তার যাওয়ার পানে।